দেখুন, প্রদীপ্ত যখন বলছিল আমি 2002-তে শেষ এসআইআর এর পরে সমস্ত সংবাদপত্রে দেখছিলাম তৃণমূল নেতারা বলছিলেন যে এসআইআর এর চূড়ান্ত তালিকায় যেহেতু 28 লক্ষ নাম বাদ গেছে তাই বামফ্রন্টের ভরাডুবি হবেই। অথচ কার্যক্ষেত্রে তারপরে 2004 সালের লোকসভা ভোটে বামফ্রন্ট পায় 35টা আসন, আর 2006-এ সেই 235টা আসনের রেকর্ড। বিহারে এসআইআরে আমরা দেখলাম শাসক ক্ষমতায় ফিরে এলো। সুতরাং সজলরা কি এসআইআরকে কিছুটা প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে? প্রশ্ন উঠবেই। সজল বলছে, আপনি যতই মমতাদিকে শান্ত হওয়ার বার্তা দেন, যতই আপনি বোঝাতে চান যে এতে তুমি মারা যাবে না রাজনৈতিকভাবে, তিনি এটা মানছেন না। এটা নিশ্চয়ই আপনারা মানবেন যে তিনি রাজনীতিতে প্রাজ্ঞ, রাজনীতিটা বোঝেন, উনি প্যারাশুটে করে নামেননি। আমি প্রশ্ন করতে চাই, প্রদীপ্ত যে কথাটা বলে গেল ভালো কথা, যে এসআইআর হচ্ছে হোক, আমাদের কি যায় আসে, কিন্তু এই কথাটাই যদি ওদের নেত্রী বা ওদের নেতারা বলতে পারতো তাহলে তো খুশি হতাম। আজকে 3 কোটি মানুষের নাম বাদ গেছে উত্তরপ্রদেশে, তাদের ভোট বোধহয় 26-এর পরে 27-এ হবে। সেখানে তো যোগী ছটপট করছেন না। আপনি যেমন দেখালেন শুভেন্দুবাবু 1956, এই শব্দটা শুনলে এবার লাফিয়ে ওঠে, সেখানে প্রায় 10,000-এর ওপর নাম বাদ গেছে। একদম। তাহলে তো শুভেন্দুবাবু সুপ্রিম কোর্টে যাচ্ছেন না। শুভেন্দুবাবু এসআইআর শব্দটা বাদ দিয়ে অন্য কিছু নিয়ে আলোচনা করছেন না, এসআইআর নিয়ে বলছেন। কেন বলছেন? তার কারণটা হচ্ছে, দেখুন, কুণালবাবু যেটা বললেন, বাবু বলে ভদ্রতা করলাম, যে মানে যা নাম বাদ গেছে সব মৃত, কিন্তু এই মৃত ভোটাররাই তো তৃণমূলের মৃত সঞ্জীবনী সুধা। এই মৃত ভোটাররাই তো তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে। কি যেন একজন গায়কের নাম এক্ষুনি, দ্বিজেন মুখোপাধ্যায়। তো তারাই তো এসে নির্বাচনে ভোট দিয়ে যান, প্রত্যেকবার প্ল্যানচেট করে তাদের নির্বাচনের আগে নামায়। এখন নির্বাচন কমিশন তাদের তর্পণ করে পিণ্ডদান করে দিচ্ছে, অফিসিয়ালি আর নামতে পারবে না। আমার বক্তব্য হচ্ছে যে আবার আমি প্রথম প্রশ্নে ব্যাক করব, তুমি কি প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দিচ্ছ এসআইআর কে? মানে এই দুধ আর জল আলাদা হলেই তোমরা জিতে যাবে? না, একদমই এটা ভাবছি না, একদমই এটা ভাবছি না। বিশ্বনাথ দার সাথে আমি এক ফোঁটা সহমত নয় যে এসআইআর ইমোশন ক্রিয়েট করছেন। করুন না, এসআইআর ইমোশন ক্রিয়েট করুন। এসআইআর হয়ে যাওয়ার পর 2 মাস লাগবে ভোট হতে, 1.5 মাস লাগবে ভোট হতে, তখন আর এসআইআর শব্দটা থাকবে না। তখন আবার ওই 26,000-এ ফিরে যাবে। 26,000 চাকরি যাওয়া অভয়াদের কান্না যদি ইমোশন না হতে পারে, তাহলে আমি বিশ্বাস করি না এসআইআর কখনো ইমোশন হতে পারে। এসআইআর পশ্চিমবঙ্গে এই মুহূর্তের সাবজেক্ট হতে পারে, কিন্তু এখানে একটা ইস্যুকে ঢাকা দেওয়া হয় আরেকটা ইস্যু দিয়ে। আপনারা আজকে যেটা নিয়ে আলোচনা করেন, পরের দিন সেটাকে একদম আর্কাইভে পাঠিয়ে দেন, হ্যাঁ, যেটা নিয়ে আর আমরা আলোচনাই করি না, আমরা অন্য সাবজেক্টে ঢুকে পড়ি। প্রত্যেক দিনের একটা নতুন নতুন চর্চার বিষয় থাকে। আমার বক্তব্য হচ্ছে যে এই মুহূর্তে আমরা নিশ্চয়ই এসআইআর নিয়ে বলছি। এসআইআরটা ওদের কোথায় ক্ষতিগ্রস্ত করবে এটা আপনারা জানেন, যে আগে কলতানরা এটা করতে পারতো, যে ফলস ভোট তো বিরোধীরা দিতে পারে না, এটা তো সর্বত্র সর্বজন বিদিত। এই ফলস ভোট, সেটা 1 হোক 100 হোক, সেই জায়গা থেকে ওরা কিছুটা হলেও বঞ্চিত হবে। এবার যদি ফলস ভোট দেয়, তাহলে মানুষ বুথের বাইরে দাঁড়িয়ে বলতে শুরু করবে যে আমার ভোটটা পড়ে গেছে, আমার ভোটটা পড়ে গেছে, যেটা ইদানিংকালে দেখা যায় না সাইন্টিফিক রিগিং এর মাধ্যম দিয়ে, যেটা সিপিএম শিখিয়েছিল। আমার বক্তব্য হচ্ছে, দেখুন, এসআইআরটা মেন উদ্দেশ্য নয়। যদি এসআইআরে কোনো সমস্যা না থাকতো, তাহলে এসআইআর নিয়ে উনি সুপ্রিম কোর্টে গিয়ে আবার নিজে প্লিট করে লোক হাসাবেন নতুন করে সুপ্রিম কোর্টে, সেটা করতেন না। আসল যেটা, এই যে একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এটা বুঝতে পারছেন, যে কবে নির্বাচন হবে আমরা জানি না, কিন্তু কোথায় কত ফোর্স ডিপ্লয়মেন্ট হবে এই নিয়ে যখন আলোচনা শুরু হয়েছে, তখনই ওদের বুক ধরাস ধরাস করছে, তখনই ওরা কাঁপছে। আমার বক্তব্য হচ্ছে, ইউপিতে 3 কোটি ভোট বাদ গেছে, আপনি দেখছেন যোগী এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, সভা সমিতি করছে না তো, সে তার মতন প্রশাসনিক কাজকর্মে ব্যস্ত আছে। কিন্তু মমতা ব্যানার্জি আজকে এই র্যাম্পে হাঁটছে, কালকে ওইখানে দৌড়চ্ছে, হ্যাঁ, এখানে ঘেঁচু ওখানে কচু এইসব করে বেড়াচ্ছে। এটা কেন? কারণ এটা রাতের ঘুম কেড়ে নিয়েছে। যেখানে সংখ্যালঘু অধ্যুষিত বা সংখ্যালঘুরা যেসব কেন্দ্রে সংখ্যাগুরু, সেখানে ভোট হয় 100%, 95%, 98%-এর নিচে ভোট হয় না। সেই জায়গাগুলোয় মৃতরা 100% ভোট দেয়।
এই যে ব্যবধান, এগুলো চূড়ান্ত সজল, ভাবে কমে যাবে। হ্যাঁ, তুমি তোমার তথ্য অনুযায়ী বলতে পারো এর এক তথ্য কারণ একা না নয় না না দাদা। একার এই তথ্য জন্য সকলের। যে তুমি হিন্দু মুসলমান আসন ভাগ করে কি একদম দিয়েছো, দু করছি একটা না। দর্শকদের আমি তোমায় চ্যালেঞ্জ করছি, দর্শকদের সামনে রাখো না। আবারও বলছি যে সংখ্যালঘু এলাকায় 100% ভোট এবং সেই 100%-এর মধ্যে 100% মৃত যারা তারা ভোট দিয়েছে, এই তথ্য তোমায় কোথায় পেলে দেখাও। আপনি সহজে অঙ্কটা, আপনাকে এতক্ষণ অঙ্ক বলছিলেন, আমি হয়তো আমার তার অঙ্কে থেকে কাঁচা। বলো যে এটা আমার তথ্য, না, এটা আমার না, তথ্য না, না, আমি নয়, প্রমাণ করে এটা কিসের দিচ্ছি। আমি তথ্য? আপনাকে প্রমাণ করে দিচ্ছি যে আপনি বলছেন ধরুন আজকে আমার চৌরঙ্গি কেন্দ্রে 74,000 নাম বাদ গেছে, তার মধ্যে সংখ্যালঘু বেল্টে একটা বিরাট অংশের নাম বাদ গেছে, যারা এখন অব্দি বাদ গেছে, যারা মৃত অথবা যারা লেফট অথবা যারা ডবল এন্ট্রি। ওইখানকার যদি আপনি ভোটটা দেখেন তাহলে দেখবেন এই মৃত বা চলে যাওয়া ভোটাররা তারা সবাই ভোট দিয়েছে। এই ভোটটা পুরো লস, এই ভোটটা ওরা প্রথম কথা, তথ্যের সব থেকে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নামগুলো বাদ পড়েছে সেই নাম তোমার কাছে যদি থাকে সেই নাম তো চূড়ান্ত তালিকাই হয়নি, তুমি কি করে ধরে নিচ্ছ? এক নম্বর। দু হচ্ছে তুমি যেটা বলছো যে এই সমস্ত মৃত ভোটাররা বা অনুপস্থিত ভোটাররা সবাই ভোট দিয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে, মেন প্রশ্ন, গত নির্বাচনগুলোতে ধরো লোকসভা নির্বাচন কমিশন কি ঘুমোচ্ছিল? কেন্দ্রীয় বাহিনী কি ঘুমোচ্ছিল? তুমি যে কথাটা বলছো তার মধ্যে আমায় ধরে নিতে হবে যে ভোটই হয়নি 2024-এ। নরেন্দ্র মোদীর তো পদত্যাগ করা উচিত। আপনার সাথে আমি এই জায়গায় একমত। নির্বাচন কমিশন এখনকার মতন তখন জেগেছিল না, আজ অব্দি যে জেগে থাকতে দেখছি ততটা জেগে ছিল না। আমি আবারও আপনাকে বোঝাচ্ছি, ধরুন একটি বিশেষ কেন্দ্রে 62 নম্বর ওয়ার্ড কলকাতা শহরে, সেখানে যদি 100 ভোটার থাকে, 90টা ভোটার সেখানে দেখা যাচ্ছে ভোট দিয়েছে। আর এখন খসড়া নিয়েই পুরো আলোচনা, এখন দেখা যাচ্ছে যে সেখান থেকে 40% বা 30% নাম বাদ পড়েছে। তাহলে যদি দেখা যায় 30% নাম বাদ পড়েছে, মানে 70 জন জীবিত বা এক্সিস্টিং ভোটার, তার মানে দেখা যাচ্ছে এই 20 জন বা 25 জন লোক তারা ওখানে ভোট দিয়েছে। আমার খুব একটা কৌতূহলের প্রশ্ন আছে বিশ্বনাথ দা, নির্বাচন কমিশন কি এরম কোনো তথ্য আছে বা তারা রেখে দিয়েছে, রাখা উচিত, কিন্তু যে একটা সংখ্যালঘু অঞ্চলে যে সংখ্যালঘুরা ভোট দিয়েছিল তাদের মধ্যে এতজন জীবিত আসলে ছিল না, তারা মৃত, তারা ভোট দিয়ে গেছিল এইভাবে। কিন্তু আমি বলছি বুথ ভিত্তিক কলকাতা এবং তার সারাউন্ডিং এলাকায় আমরা পর্যবেক্ষণ করে দেখেছি, একটা মানে ও যেমন মানে শুধু মুসলিম ভোটটা বাদ গেছে এটাকে স্ট্রেস দিতে চাইছে। আমি বলছি দুটো শ্রেণীর চোখে আমার পড়েছে। একটা হলো যে অবাঙ্গালি ভোটার, যাদেরকে আমরা বিহার উত্তরপ্রদেশ থেকে এসছে, তা এসআইআরটা যেহেতু বিহারে আগে হয়ে গেছিল, নামটা ওরা ওখানে তুলে ফেলেছে, এবার যেহেতু চেকের ব্যবস্থা ছিল, ফলে এই পশ্চিমবাংলায় নাম উঠায়নি। এরা কিন্তু ডবল ভোটার ছিল, ডবল এন্ট্রি ছিল। এই সংখ্যাটা কিন্তু বিরাট কলকাতা শহরের, ফলে এই লসটা কিন্তু অ্যাকচুয়ালি বিজেপির লস হবে। দ্বিতীয় যেটা, সেটা হলো এটা ঠিক যে শিল্প কলকারখানায় কাজের অভাবে বহু মানুষ স্থায়ীভাবে অন্য রাজ্যে চলে গেছে। এদেরও মানে এদেরকে পরিযায়ী শ্রমিক বলি, যাই শব্দ দিয়ে বলি, এরাও কিন্তু এবার নির্বাচন এখানে নাম লেখায়নি, ভোটার তালিকায় নাম লেখায়নি। তার মানে একদিকে অবাঙ্গালিরা বিহারে এসআইআর আগে হওয়ার জন্য নাম ওখানে লেখানোর ফলে এখানে দ্বিতীয়বার নাম লেখানোর সুযোগ পায়নি। আর দ্বিতীয় যেটা, সেটা হলো যে শিল্প কলকারখানা না থাকার জন্য পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে চলে গেছে, স্থায়ীভাবে এখানে নেই, ফলে ভোটার তালিকা এবার এখানে। দুটো ক্ষেত্রেই আমি বলছি বিজেপির জায়গা থেকে যদি আপনি দেখেন, সেটা ওদের কিন্তু স্বস্তির জায়গা হতে পারে না। আর তৃতীয় যেটা বলবো, ওর কাছে নিশ্চয়ই তথ্য আছে, 99টা মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানে কেন্দ্রে, মানে সংখ্যাগরিষ্ঠ শব্দ বলবো না, 25% উপরে মুসলিমরা আছে, এরকম 99টা বিধানসভা কেন্দ্রে যেখানে ড্রপ আউটের রেট মানে ভোটার তালিকা কমেছে 5% মাত্র, 5%। আবার বারবার রিপিট করছে 5%। ফলে যে মুসলিম ভোটটা তৃণমূলের কোর ভোট ব্যাংক, সেটা তো তৃণমূল রক্ষা করেছে। এবং আমি বারবার আপনাকে বলেছি এই স্টুডিওতে যে এন্টার এসআইআর এর মেশিনারিটা হলো শাসক দলের, অর্থাৎ এই ইলেকশন কমিশন বলে আলাদা তো পশ্চিমবাংলা কিছু নেই, এখানে সিও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসার। ফলে এই এন্টার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন নিয়ে যে এসআইআর হয়েছে, সেই এসআইআর এর তৃণমূল কংগ্রেস তার মতন করে এসআইআরটা করতে পেরেছে, যেটা নিয়ে আমি বারবার আক্ষেপ করেছি যে একটা বিশুদ্ধ ভোটার তালিকা হলো না পশ্চিমবাংলায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।